তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 8-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম প্রশ্নপত্রটা রয়েছে ইতিহাসের, সেটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে বলো তো? মহলারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? চালু হয়েছিল এটা কিন্তু তোমার উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। আর তারপরে তোমরা রায়তারি বন্দোবস্ত কোথায় বলো তো? এটা কিন্তু দক্ষিণ ভারতে। আর তোমার হলো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। এবার ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? আমরা সকলেই জানি যে এটা কিন্তু তোমার হুগলির ঋষরায় হয়েছিল। তাহলে এখানে ঋষরা অপশান আছে, ঋষরায় টিক দিয়ে দাও। যে দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে কি বলে? এটা সবাই জানো যে সম্পদের বহির্গমন বলে। এইবার নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে? এটা কিন্তু তোমার 23 বছর করতে হবে। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কে ছিলেন? তোমার অপশানে কী দিয়েছে? অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর দাদাভাই নৌরোজি। এটা কিন্তু তোমার দাদাভাই নৌরোজি হবে। হ্যাঁ, এইবার তোমার রায়তওয়ারি বন্দোবস্ত কারা চালু করেছিলেন বলো তো? এটা কিন্তু করেছিলেন যে থমাস মনরো ও আলেকজান্ডার রিড। ঠিক আছে। এবার 2 নম্বর কোশ্চেন বলেছে যে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? এটা তোমার চালু হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। ঠিক আছে। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন বলো তো? লর্ড উইলিয়াম বেন্টিং। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা কে বলো তো? এটা কিন্তু তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা কী বলেছে? যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিল? লর্ড নর্থব্রুক। ঠিক আছে। এবার চলো আমরা আসছি যে 2-এর প্রশ্নগুলোয়। এখানে 2-এর প্রশ্নগুলোয় আমাদের যে কোনো 2টা করতে বলেছে, কিন্তু আমরা কিন্তু 3টা আছে, আমরা কিন্তু সবগুলোই করব। ঠিক আছে। কয়েকটি নরমপন্থী নেতার নাম, এগুলো চলো আমরা পিডিএফ করেছি, পিডিএফ থেকে দেখি। ঠিক আছে। কয়েকজন নরমপন্থী নেতার নাম কি বলো তো? কয়েকজন নরমপন্থী নেতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারপরে তোমার দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈরজি, গোপালকৃষ্ণ গোখলে, তারপরে ফিরোজ শাহ মেহতা প্রমুখ। সূর্যাস্ত আইন কি? এবার সূর্যাস্ত আইন কিন্তু তোমরা পয়েন্ট করে দেবে। ঠিক আছে। সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটা নির্দিষ্ট দিনে মধ্যে কিন্তু কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের মানে তোমার শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা যদি দিতে না পারে, তাহলে কিন্তু জমিদারি হাতছাড়া হয়ে যেত। এবার কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকেই কিন্তু সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে কিন্তু সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কিন্তু কোম্পানির হাতেই থাকতো। আর কোম্পানি এই জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই কিন্তু সূর্যাস্ত আইন চালু করে। ঠিক আছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? এটা কিন্তু তোমার দিগদর্শন হবে। আর যদি বলে সাপ্তাহিক পত্রিকা, তাহলে কিন্তু সমাচার দর্পণ হবে। এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? এটা কিন্তু তোমার জেসুয়া মার্শম্যান। ঠিক আছে। আর সমাচার দর্পণেরও কিন্তু তোমার হলো তোমার এই মার্শম্যানই হবে। ঠিক আছে। চলো এবার আমরা 4-এর প্রশ্নগুলো দেখব। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলো কী কী? 1875 খ্রিস্টাব্দে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা আহমদগড় জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকেই সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। কিন্তু এই দাক্ষিণাত্য হাঙ্গামার পেছনে কিন্তু বেশ কিছু কারণ ছিল। আসলে এই কারণগুলো হলো অত্যাধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের ওপর যে অত্যাধিক হারে করের বোঝা, সেটা কিন্তু ছিল। তারপরে তুলোর মূল্য হ্রাস পেয়ে গেছিলো। এবার ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া, মহাজনদের শোষণ। দক্ষিণ ভারতের সাহুকার মহাজনরা দরিদ্র চাষিদের বিভিন্নভাবে ঠকাতো। এই কারণেও কিন্তু দাক্ষিণাত্যে বিদ্রোহ কিন্তু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, কিংসফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা সংক্ষেপে বলতে বলেছে। কিংসফোর্ড কে ছিলেন বলো তো? কলকাতার চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন, চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি স্বদেশী আন্দোলনের সময় বাংলার বিপ্লবীদের উপর ভয়ঙ্কর নির্যাতনের নির্দেশ দেয়। এই জন্য বাংলার বিপ্লবীরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে কিংসফোর্ড মুজাফফরপুরে বদলি হয়ে যায় এবং মুজাফফরপুরে গিয়ে কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পেয়েছিলেন। এবং বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে মুজফ্ফরে যায় এবং গিয়ে 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল রাত্রি 8টা নাগাদ পরিকল্পনা মতো কিংসফোর্ডের ফিটন গাড়ি মানে লক্ষ্য করে বোমা ছোড়ে। ঠিক আছে। কিন্তু গাড়িতে না কিংসফোর্ড ছিল না। এবার কিংসফোর্ড না থাকায় কিংসফোর্ডের বদলে ছিলেন ব্যারিস্টার কেনেডি স্ত্রী আর কন্যা। এবার বোমার আঘাতে তারা মারা যায়। এবার ক্ষুদিরামের সেই কারণে ফাঁসি হয়। পরদিন মুজফ্ফর থেকে 24 মাইল দূরে ওয়াইন স্টেশনে ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়ে এবং বিচারে কিন্তু তার 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট তার কিন্তু ফাঁসি হয়। ঠিক আছে।
এবার পরের প্রশ্নটা দেখো কি বলেছে, ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে বীরেশলিঙ্গম পান্তুলুর অবদান কী? তেলেগু সমাজ সংস্কারের জনক তথা দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বীরেশলিঙ্গম পান্তুলু জাতিভেদ প্রথা, অস্পৃশ্য দলিত শ্রেণীর ওপর মানুষের তথাকথিত উচ্চ বর্ণের শোষণ নিপীড়ন এর বিরুদ্ধে তীব্র নিন্দা করেছিলেন এবং সাধারণ মানুষকে সচেতন করার একটা উদ্যোগ গড়ে তোলেন। তিনি কিন্তু বাল্যবিবাহ, বহু বিবাহর বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহের বিরুদ্ধেও কিন্তু তিনি মত প্রকাশ করেছিলেন। জনশিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি কিন্তু কী করেছিল, দোয়ালেশ্বর ও রাজামন্ডিতে একটি করে বালিকা বিদ্যালয় ছাড়াও বয়স্ক মহিলাদের জন্য, হরিজন ও শ্রমিকদের জন্য বিদ্যালয় গড়ে তোলেন। বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত নিম্নবর্গের মহিলাদের তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে নিয়োগ করেন এবং তার প্রতিষ্ঠিত এই কয়েকটি উল্লেখযোগ্য বিদ্যালয় ছিল বাল্যভারতী সমিতি, ন্যাশনাল হাই স্কুল, বন্দে মাতরম হাই স্কুল প্রমুখ কিন্তু। ঠিক আছে, এবার আমরা পাঁচের কোশ্চেনগুলো দেখব। এই পাঁচের কোশ্চেনগুলো আলোচনা করছি না, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এবং তোমরা কিন্তু এটার স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের নোটসটা লিখতে কোনো রকম সমস্যা না হয়। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করব যে পরের ভিডিওগুলোতে বুঝিয়ে দেওয়ার। দেখো তোমার হলো পাঁচের যে প্রশ্নটা আছে, ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলো কী কী? মধ্যযুগে এমনকি কোম্পানির আমলে সূচনায় ভারতীয় ও বস্ত্রশিল্পের প্রাধান্য কিন্তু বজায় ছিল। প্রধানত ব্রিটেন বা ইংল্যান্ডের আঘাতেই অন্যান্য কারণে কিন্তু এই বস্ত্রশিল্প ধ্বংস হয়ে গেছিলো। আর এই বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলো সম্পর্কে তোমরা লিখবে, বিভিন্ন পয়েন্ট তোমরা দেবে। এই পয়েন্ট করে কিন্তু তোমরা লিখবে অসম শুল্ক নীতি দিলে, তারপরে অসম প্রতিযোগিতা, এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। কাঁচা তুলের ব্যবসা, তারপরে তোমার অবাধ বাণিজ্য, মন্বন্তর, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, এই সকল কারণেই কিন্তু বস্ত্রশিল্প ধ্বংস হয়ে গেছিলো। আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখো, ঊনবিংশ শতকের ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা কী কী? এটা তোমরা ইয়ে করে নাও। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে ভিডিও তোমার হলো কমেন্ট সেকশনে জানাও। এই দেখো এখানে তোমার হলো পর পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ভিডিওটা পজ করো, পজ করে নিয়ে তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবে। ঠিক আছে, আর এইবার দেখো তোমরা 3 নম্বর প্রশ্নটা বলছে যে কংগ্রেসের চরমপন্থী মতবাদ ও রাজনীতির উদ্ভবের কারণ। ঠিক আছে, এই যে এইখানে তোমরা এই যে এটা দেখো, চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণ কী আছে। এবার তারপরে বেশ কিছু পয়েন্ট আছে, এই যে এখানে তোমরা একাধিক কারণ ছিল, এই কারণের পয়েন্ট করে তারপরে দেখো কংগ্রেসী আন্দোলনের দুর্বলতা, এইটা পয়েন্ট করবে। তারপরে ব্রিটিশের অর্থনৈতিক শোষণ, তারপরে তোমার হলো এইবার সনাতন ধর্ম ঐতিহ্য সংস্কৃতির প্রভাব কী ছিল এটা, আর প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ভিক্ষে সরকারি উদাসীনতা। তারপরে দেখো মহামারীর ফলে অসন্তোষ জন্মেছিল, বিভিন্ন পত্রপত্রিকা কী প্রভাব দেখিয়েছিল, সমসাময়িক ঘটনা প্রবাহ, তারপরে কার্জনের স্বৈরাচারিতা ও বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, এই সকল কারণগুলো তোমরা আলোচনা করবে, যতটা পারবে তোমরা করবে। এবং কোথাও যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে ছড়িয়ে দাও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।